আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে কথা? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, তো ঈদের পরে আপনাদের প্রথম ক্লাস। আশা করি ঈদ মোটামুটি সবার ভালোই কাটছে। তো আমাদের হিল ক্লাইম্বিং সাবমিশন তো সময় আছে, আর ইনশাল্লাহ 1 সপ্তাহ সময় আছে। তো আশা করি এটাই আপনাদের কোনো সমস্যা হবে না। তো আমাদের টপিক কিন্তু বাকি ছিল একটা ছোট, সেটা হচ্ছে সিমুলেটেড অ্যারেলিং। তো এটা কিন্তু আমরা করে নিই আগের ক্লাসে, আজকের জন্য বাকি রেখেছিলাম। তো there are plenty of time, তাহলে 1 সপ্তাহ সময় বাকি আছে। আচ্ছা, আসেন আমরা আজকে একটু সিমুলেটেড আর্নিংটা কিভাবে করতে হয় সেটা একটু দেখি। আচ্ছা, তো এটা শুরু করার আগে আমি একটু আপনাদের বলি যে আপনাদের কোনো কোয়েশ্চেন কি আছে আপনাদের হিল ক্লাইম্বিং সার্চের যেটা ছিল নর্মাল স্ট্রেসের সেটা নিয়ে, যেটা আমি আগের দিন পড়ে গিয়েছিলাম, সেখানে মানে ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে কোনো সমস্যা কি করেছেন বা কোনো কোয়েশ্চেন কি আছে? না স্যার। হ্যাঁ, মানে আমি আশা করছিলাম সেটাই, মানে কারণ হচ্ছে এটা খুব ফেয়ারলি সিম্পল একটা অ্যালগরিদম। এখানে কোশ্চেন তো আসলে থাকার কথা না আসলে একটা। আচ্ছা, তো আমি একটু তাহলে শুরু করি এখন আমাদের সিমুলেটর অ্যানালিংটা। তার আগে কিছু বিষয় আমার একটু বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে আমাদের স্টিপেস্ট অ্যাসেন্ট হিল ক্লাইম্বিং সার্চ যেটা আমি অলরেডি করে এসেছি, সেখানকার যে স্টেপসগুলো, সেই স্টেপসগুলো আমাদের একটু বুঝতে হবে। কারণ হচ্ছে সেই স্টেপসগুলোকে আমরা একটু মডিফাই করবো এখন, ঠিক আছে? আমাদের প্রথম কাজ যেটা হয় যে ক্যালকুলেট কস্ট অফ কারেন্ট স্টেট। বর্তমানে আমার অ্যারের যে অবস্থা, সেই অবস্থায় যে কস্ট আছে, সেই কস্টটা আমাদের বের করতে হয়। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কাজ। এরপরের কাজ হচ্ছে স্টেট জেনারেশন ফ্রম কারেন্ট স্টেট। আমরা এরপরে স্টেটগুলোকে একটা করে জেনারেট করি। এরপরের কাজ হচ্ছে স্টেট জেনারেশনের সময় আমরা করি এই কাজটা, সেটা হচ্ছে ফাইন্ড the generated state with least cost, মানে সবচেয়ে কম কস্ট হচ্ছে যে স্টেটে, সেটা আমরা এরপর খুঁজে বের করি। এরপরটা কি? এরপরটা হচ্ছে কম্পেয়ার this new cost with current cost, মানে আমার কারেন্ট স্টেটের যে কস্ট ছিল, সেই কস্টের সাথে আমরা কম্পেয়ার করি নিউ কস্টকে। এরপরে হচ্ছে যদি আর কি নিউ কস্ট যদি লেস দেন কারেন্ট কস্ট হয়, আমরা কি করি? মুভ টু নিউ স্টেট, আমরা নতুন স্টেটে মুভ করি। তো এটাই হচ্ছে আমাদের অ্যালগরিদম ছিল, এবং এটা চলতে থাকে until we reach the goal state or this condition does not satisfy any longer, তখন আমরা বন্ধ করে দিই। তো এটা আমরা মোটামুটি সবাই জানি। এখন আমরা এই অ্যালগরিদমটাকে একটু মডিফাই করবো সিমুলেটেড অ্যানালিং এর জন্য। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে কেন মডিফাই করবো এই কারণেই, কারণ হচ্ছে এই অ্যালগরিদমটা সোর্টের একটা অ্যারে দিবেই, মানে একদম অপটিমাল সলিউশন দিবে, এখন এর কোনো গ্যারান্টি নেই। দিস অ্যালগরিদম ক্যান গেট স্টাক। কেন স্টাক করতে পারে? কারণ হচ্ছে এই যে এই কন্ডিশনটা স্যাটিসফাই যখন করবে না, তখন সে আসলে আর ওখানে যাওয়ার কোনো প্রবাবিলিটি বা কোনো সামর্থ্য রাখে না, সে ওখানেই থেমে যায়, ঠিক আছে?
তো আমরা এই জিনিসটাকে একটু ওভারকাম করতে চাই। আমরা চাই না যে আমাদের এই কন্ডিশন স্যাটিসফাই না করলে থেমে যাক। আমরা চাই যে একমাত্র আমাদের গোল স্টেটে পৌঁছালে থামো। ঠিক আছে, মানে আমরা এটা গ্যারান্টি দিতে চাই যে আমরা গোল স্টেটে পৌঁছাতে পারবো। আচ্ছা, সেটার জন্য আসলে কি করব সেটা একটু আসি এবার। তো সিমুলেটেড এন্ডিং এ যেটা হচ্ছে ডিফারেন্স, সেখান থেকে শুরু করি আমি পুরো বুঝিয়ে দিই এখন। তো সিমুলেটেড এন্ডিং এ আপনাদের এই প্রথম দুটো স্টেপ সেম, যে আপনি ক্যালকুলেট কস্ট অফ কারেন্ট স্টেট করবেন, স্টেট জেনারেশন ফ্রম কারেন্ট স্টেট করবেন, কিন্তু কথা আছে এখানে, যখন আপনি স্টেট জেনারেশন করবেন তো একটা আপনি মনে করেন যে একটা স্টেট আপনি জেনারেট করলেন, করার সাথে সাথেই আপনাকে তিনটা জিনিস কম্পেয়ার করতে হবে। তিনটা জিনিস না, আসলে তিনটা কন্ডিশন চেক করতে হবে। আসলে কন্ডিশনগুলো কি কি, যে নিউ স্টেট কস্ট, মানে যেটা আমি এখন জেনারেট করলাম, নিউ স্টেট কস্ট কি আমার কারেন্ট যে কস্টটা আছে তার চেয়ে ছোট কিনা, এটা হচ্ছে এক নাম্বার আপনাকে চেক করতে হবে। দেখেন, যদি আমার নতুন স্টেটের কস্টটা কারেন্ট কস্টের চেয়ে ছোট হয়, তাহলে নতুন যে স্টেটটা আমার এসেছে সেটা কি ভালো না খারাপ কারেন্টের চেয়ে? ভালো, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা চোখ বন্ধ করে আমরা এটাকে নিয়ে নিব, মানে উই মুভ টু নিউ স্টেট। দেখেন, একটা বিষয় খেয়াল করেন, আমি আবার ভালো মতো বলি, আপনাদের স্টিমিউলেশনটা কিন্তু মানে স্টেট জেনারেশনের সময় এই চেকিংটা আমরা করতাম না। আমরা জেনারেটেড স্টেট যতগুলো আছে এগুলোর মধ্যে বেস্টটা নিতাম আগে, বেস্টটা নিয়ে তারপর আমরা কম্পেয়ার করতাম, কিন্তু এখানে সেটা না। এখানে মনে করেন যে আমি আমার কারেন্ট স্টেট থেকে স্টেট ওয়ান জেনারেট করলাম, কম্পেয়ার করলাম, ঠিক আছে, কম্পেয়ার করে দেখলাম যে আয় হায়, আমার তো নতুন স্টেটটাই কারেন্ট স্টেটের চেয়ে কি ভালো। সেক্ষেত্রে আমরা পরের 2, 3, 4 যেগুলো আছে স্টেট, সেগুলো জেনারেটই করবো না, আমরা জেনারেটই করবো না। আমরা সরাসরি কি করবো, আমরা সরাসরি বারের দিকে মুভ করবো। এটা কি বোঝা গেছে? স্যার যদি এটা গ্রেটার দেন হয়, মানে এই কন্ডিশনের উল্টা, হ্যাঁ, আসতেছি, ওইটা আসতেছি। কিন্তু এটা তো মোটামুটি ক্লিয়ার নাকি, যে আমাদের যদি ছোট হয়, ছোট হলে আমরা আসলে আর পরেরগুলো জেনারেটই করবো না। মানে আমাদের এখানে বেস্ট জেনারেটেড স্টেটের দরকার নেই কোনো, বরং কোনো একটা জেনারেটেড স্টেট যদি ছোট হয়ে যায় বাই চান্স, তার আমরা অবশ্যই কি করবো, এখানে মুভ করবো। বুঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এবার পরের কন্ডিশনটায় আসি। এখন যেটা উনি বললো যে হচ্ছে ছোট মনে করেন না, মনে করেন বড়। ও বড় হলে কি করবো, মনে করেন যে নিউ স্টেট কস্ট ইজ গ্রেটার দেন মনে করেন কারেন্ট কস্ট, এটা যদি হয়, আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেটা করব, এই ক্ষেত্রে আমরা একটা প্যারামিটার হিসাব করবো, সেটা হচ্ছে ডেল ই নামে একটা ভ্যালু আমরা হিসাব করব। তো সেই ভ্যালুটা কি হবে, সেই ভ্যালুটা হবে হচ্ছে কারেন্ট কস্ট, মানে কারেন্ট স্টেটের যে কস্টটা আছে আগে সেটা, মাইনাস নিউ স্টেট কস্ট। ঠিক আছে, এটা আমরা হিসাব করব। তো আমাদের একটা ফাংশন থাকবে, ঠিক আছে, একটা ফাংশন থাকবে নতুন, সেই ফাংশনটার নাম হচ্ছে মুভ অর নট, মানে আমরা কি যাব নাকি যাব না। বোঝা যাচ্ছে নিশ্চয়ই ফাংশনের নাম শুনে, যে আমরা কি এই নিউ স্টেটে যাব নাকি যাব না, সেটা এখানে আসলে আমরা দেখব। মুভ অর নটটার মধ্যে আমি পাঠাবো কাকে, পাঠাবো হচ্ছে ডেল ই কে। বুঝা যাচ্ছে?
এখন Yes. এই যে আপনার ডেল ই যে প্যারামিটারটা আছে, এই প্যারামিটারের উপর বেস করে সে আসলে ডিসিশন দিবে যে আমরা কি এই নতুন স্টেটে যাব নাকি যাব না। দেখেন এটা কিন্তু আসলে মানে ওয়ার্স স্টেট, তাই না? এটা তো ভালো স্টেট না, যেহেতু এটার কস্ট কারেন্ট কস্টের চেয়ে বেশি। সো দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ার্স, মানে এটা কিন্তু খারাপ দিকে যাচ্ছে আসলে। হ্যাঁ, তো খারাপ দিকে আমরা অলওয়েজ যাবো না চোখ বন্ধ করে। খারাপ দিকে আমরা একটা ফাংশন আছে, সেই ফাংশন অনুযায়ী আমরা ডিসাইড করব যে হচ্ছে যাব নাকি যাব না। এখন এই ফাংশনটা কিভাবে কাজ করে এটা আমি আপনাদেরকে একটু পরেই বলতেছি, ঠিক আছে? আপাতত আমরা ধরলাম যে ফাংশনটা সামহাও কাজ করে। আপাতত আমি আর বলতেছি না যে কিভাবে কাজ করে, ঠিক আছে? একটু পরে বলতেছি সেটা। এখন কন্ডিশন আরেকটা বাকি আছে, কিন্তু কন্ডিশন কিন্তু শেষ হয়নি। সেটা হচ্ছে যে নিউ স্টেট কস্ট যদি সমান হয়, সমান তো হতে পারে, তাই না? সমান হওয়া পসিবল। ধরেন যে ইকুয়াল ইকুয়াল কারেন্ট কস্ট, তার মানে হচ্ছে আসলে আমার এখন মানে বেটার কিছু পাইনি আমি, উই হ্যাভ নট ফাউন্ড এনিথিং বেটার, বাট স্টিল আমরা সমান কিছু পেয়েছি, যে আমরা হলো ইকুয়াল একটা স্টেট পেয়েছি, নতুন একটা স্টেট যেটা আসলে সমান। তো আমরা সেক্ষেত্রে যেটা করবো, সেক্ষেত্রে আসলে সিস্টেম সেমই। আমরা সেক্ষেত্রে ডেলি হিসাব করবো না আমরা আর। আমি একটু উপরে গুলো মুছলাম, হ্যাঁ, কারণ উপরে জায়গা দায়িত্ব, এখানে জায়গা দায়িত্ব আর নাকি নিচের দিকে যাবো, যে নিচের দিকে জায়গা নেই। আচ্ছা, ওইগুলো মুছলাম আমি একটু। আচ্ছা, এখানে আমি লিখতেছি এই জিনিসটা। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা ডেল ইর যে মানটা সেটাকে করে দিব হচ্ছে -1, এবং বলবো হচ্ছে আবারও মুভ অর নট ফাংশনটা আবারও কল করবো। we shall call this function with del e as the input parameter, ঠিক আছে? সো আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করেন, যখন আমরা একটা কারেন্ট স্টেট থেকে নতুন চাইল্ড স্টেট জেনারেট করছি, তখন আসলে শুধুমাত্র যখন আমাদের বেটার স্টেট পাই আমরা, মানে লেস দেন যখন আমরা পাই, তখন কিন্তু আমরা চোখ বন্ধ করে সেখানে মুভ করছি। আর অন্যান্য দুই কেসে আমরা একটা বিশেষ প্যারামিটার ডেলি হিসাব করছি, এবং সে ডেলি এর ভিত্তিতে ডিসাইড করছি যে আমরা কি যাবো নাকি যাবো না। তার মানে এই দুই কেসে আমরা যাবো, কোনো গ্যারান্টি নেই, যেতেও পারি আবার নাও যেতে পারি। এটুকু ক্লিয়ার? Yes, sir. তো আসেন আমরা এখন আমাদের যে মুভ অর নট যে ফাংশনটা, সেই ফাংশনটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এখানে কিছু জায়গা আছে, এখানেই দেখাই। তা আমরা প্রথম যে কাজটা, এটা হচ্ছে মুভ অর নট ফাংশন, আমি আগে বলে রাখি। এখন আমি যেটা লিখছি বা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে মুভ অর নট ফাংশন। আচ্ছা, তো আমাদের মুভ অর নট ফাংশনের মধ্যে ডেল ই নামে একটা প্যারামিটার থাকে, সেটা একটু আগে লিখেছি। তা আমরা প্রথম যে কাজটা আমাদের হবে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার ডেল ই হিসাব করা, ঠিক আছে? ই টু দি পাওয়ার ডেল ই ক্যালকুলেট করা। তো দেখেন, ধরেন যে আপনার ই টু দি পাওয়ার ডেল ই এর মানটা আসছে হচ্ছে, আমি কথায় কথা বলছি পুরোপুরি, এটা 0.15 আসতে পারে, ঠিক আছে? 0.15। এখন দেখেন এই যে ডেল ই যে প্যারামিটারটা আছে, এটা কিন্তু অলওয়েজ মাইনাস। দেখেন মাইনাস কিনে একটু দেখেন, কারণ কারেন্ট কস্ট কি নিউ কস্টের চেয়ে বড় না ছোট? এখানে Sir, ছোট। ছোট। তার মানে একটা ছোট জিনিস থেকে আমি যদি একটা বড় জিনিস মাইনাস করি, তাহলে অবশ্যই মাইনাসই আসবে এটা ডেলিটা, তাই না? তারপরে ডেলি কিন্তু অলওয়েজ হচ্ছে নেগেটিভ। এটা তো ক্লিয়ার নাকি? Yes, sir. তো দেখেন, এবং এই কেসেও এই যে আমার যে হচ্ছে সমান হলে যেটা হয়, সমান সমান মনে করেন হয়ে গেল, তো সমান সমান হয়ে গেলেও কিন্তু আলটিমেটলি আমরা ডেলিকে কি করলাম, -1 করলাম। তার মানে দিস ইজ অলসো নেগেটিভ। তার মানে একটা বিষয় আমরা এখানে স্পষ্ট বলতে পারি যে এই যে ডেলি যে টার্মটা আছে, এটা হচ্ছে অলওয়েজই নেগেটিভ। এটা পজিটিভ বা শূন্য হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা তো মনে হয় ক্লিয়ার নাকি? Yes, sir. আচ্ছা, এখন ই টু দি পাওয়ার -1 হোক
বা হচ্ছে -2 হোক বা ই টু দি পাওয়ার মাইনাস কিছু একটা করলে, মাইনাস কিছু একটা যদি আমি করি, তাহলে সেই মানটা সবসময় কি আসবে, 0 থেকে 1 এর মধ্যে আসবে। বুঝা যাচ্ছে? আমি এখানে ব্র্যাকেটটা এভাবে দিব না, আমি এখানে দিব হচ্ছে এরকম এরকম দিব, ঠিক আছে? 0 থেকে 1 এর মধ্যে আসবে, মানে 0-এর চেয়ে বড় এবং 1-এর চেয়ে ছোট কিছু একটা আসবে। ক্লিয়ার বিষয়টা? আপনারা কয়েকটা করে দেখতে পারেন, ই টু দি পাওয়ার -1, ই টু দি পাওয়ার -2, ই টু দি পাওয়ার -10, কয়েকটা করে দেখতে পারেন, দেখবেন যে সবসময় 0 থেকে 1 এর মধ্যেই আসবে। ঠিক আছে? আমি ধরলাম সেই ভ্যালুটা আসছে হচ্ছে 0.15। তো পাইথনে আমরা অবভিয়াসলি সোফার র্যান্ডম নাম্বার জেনারেট করেছি এর আগে। আমরা এখন সেই কাজটাই করবো। আমরা এখন একটা র্যান্ডম নাম্বার জেনারেট করব। জেনারেট র্যান্ডম নাম্বার ইন রেঞ্জ জিরো টু ওয়ান, মানে এই যে 0 থেকে 1 এই রেঞ্জের মধ্যে আপনাকে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করতে হবে। ঠিক আছে? যদি এই নাম্বারটা গ্রেটার দেন ইকুয়াল 0 এবং লেস দেন ইকুয়াল 0.15 হয়, মানে হচ্ছে 0 থেকে 0.15 এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো হচ্ছে ট্রু। ট্রু মানে কি? ট্রু মানে হচ্ছে ঠিক আছে, তুমি দুটো স্টেটটা খারাপ বা ইকুয়াল হয়েছে তো কি হয়েছে, স্টিল তুমি নতুন স্টেটে যাও। বুঝা গেছে বিষয়টা কি বললাম? আর যদি আমার নাম্বারটা এরকম না হয়, মানে মনে করেন যে 0.15 থেকে 1, মানে বাদ বাকি যে অংশটুকু আছে, আমার তো বাকি আছে তাহলে কতটুকু বাকি আছে হচ্ছে 0.15, বাকি আছে হচ্ছে 0.15 থেকে 1। তো এর মধ্যে যদি পড়ে র্যান্ডম নাম্বারটা, তাহলে আমরা বলবো যে হচ্ছে ফলস, তাই না? অর্থাৎ এই স্টেটে যাওয়া যাবে না, তুমি নতুন স্টেট জেনারেট করতে থাকো। ঠিক আছে? এই বিষয়টা কি ক্লিয়ার হয়েছে মোটামুটি? কি বলতেছি? স্যার 15% হইলে মুভ কেন করব? এটা হচ্ছে যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার আসলে স্টাক হয়ে যেতে হবে আসলে, মানে 15%ই হবে, নট নেসেসারি। এটার মান ছোট হতে পারে, বড় হতে পারে, বেসড অন ইউর ডেইলি প্যারামিটার। হ্যাঁ, ডেইলি অনুযায়ী আপনার এটা 0.15 হতে পারে, 0.5 হতে পারে, এই টাইপের অনেক কিছুই হতে পারে। ঠিক আছে? তো এখন একটা বিষয় আমরা বলতে পারি যে ডেল এর মানটা যত ছোট হবে, এটার মানও কি তত ছোট হবে। অবশ্যই e⁻1 এর যে ভ্যালু, সেটা ইজ গ্রেটার দেন কি e⁻5 এর ভ্যালু, তাই না? এটা তো আসলে এমনিতেই বলা যায়। তো দেখেন, একটা স্টেট একটা নতুন স্টেট, মনে করেন যে কারেন্ট স্টেটের যে কস্ট, তার চেয়ে মাত্র কস্ট হচ্ছে 1 বেশি। মানে মনে করেন যে কারেন্ট স্টেটের কস্ট ছিল হচ্ছে ধরেন 5, আর নিউ স্টেটটা আসতে হচ্ছে 6। ঠিক আছে? সেক্ষেত্রে e⁻ কি হিসাব করবো আমরা? সেক্ষেত্রে আমরা e⁻−1 হিসাব করবো। কেন? কারণ ডেলি সমান কত? ডেলি সমান -1 হবে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এখন e⁻−1 এর ভ্যালুটা কত এটা একটু দেখেন তো কেউ একজন। ক্যালকুলেটর কি আছে অনলাইনে? স্যার 0.37। 0.37, গুড। তাহলে এটার মান হচ্ছে 0.37। আচ্ছা, তো এখন আরেকটা বিষয়ের চিন্তা করেন, সেটা হচ্ছে ধরেন এখানে 6 না, এটা আরো অনেক খারাপ, ধরেন এটা হচ্ছে মনে করেন 10। তারপরে তো এটা আসলে অনেক খারাপ, রাইট?
এটা অনেক বেশি খারাপ না? এটা হচ্ছে ইয়েস স্যার। এখন আমাকে একটু বলেন যে টু দি পাওয়ার -5 হবে এখন, কারণ ডেল ইকুয়াল টু -5, 5 - 10 ইকুয়াল টু -5 হবে। তো এখন আমাকে বলেন যে টু দি পাওয়ার -5 এর ভ্যালুটা কত আসে, একটু দেখেন তো। স্যার 6.74 ইনটু 10 টু দি পাওয়ার -3। 6.74 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আচ্ছা, তার মানে হচ্ছে 0.006 সামথিং, ঠিক আছে। আচ্ছা, এখন একটা বিষয় একটু খেয়াল করেন, এই যে এই স্টেটটা যেটার কস্ট হচ্ছে আপনার 6 ছিল, সেটা যাওয়ার প্রবাবিলিটি কত? 37%, রাইট? ইয়েস স্যার। 37%। আচ্ছা, আর যে স্টেটটার কস্ট ছিল হচ্ছে 10, যেটা কিনা আসলে অনেক খারাপ, সেটা যাওয়ার প্রবাবিলিটি কত? 0.6%। আমার মনে হয় আপনার কাছে আইডিয়াটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে যে কেন আমরা এভাবে করতেছি। তার মানে হচ্ছে যে স্টেটগুলো বেশি খারাপ সেখানে যাওয়ার প্রবাবিলিটি কম, আর যে স্টেটগুলো একটু কম খারাপ সেগুলো যাওয়ার প্রবাবিলিটি বেশি। বোঝা গেছে? ইয়েস স্যার। আর যে স্টেটটা ভালো, মানে যে স্টেটটা খারাপ তো না বটেই, আমার বর্তমানের চেয়েও ভালো, সেখানে যাওয়ার প্রবাবিলিটি কত? 100%, কারণ সেখানে আমরা অলওয়েজ যাই। আমার মনে হয় এটুকু আমার সবাই ক্লিয়ার। এখন একটা কোয়েশ্চেন আপনাদের মনে আসতে পারে যে আমরা ইকুয়াল হলে, যখন ইকুয়াল হয় তখন আমরা কেন বললাম যে ডেলি সমান -1? ইকুয়াল হলে কি দোষ করলো? দেখেন, ইকুয়াল যখন হয়, মানে ইকুয়ালটা কিন্তু আসলে ডিজাইরেবল না, কারণ আমাদের আগের যে ইমপ্লিমেন্টেশন ছিল স্টিপেস্ট অ্যাসেন্টে, সেখানে ইকুয়াল হলেও কিন্তু আমরা কি করতাম? ইকুয়াল হলেও আমরা বলতাম আমরা স্টাক হয়ে গেছি, আমরা আর কন্টিনিউ করতাম না, তাই না? একমাত্র লেস দেন হলেই কিন্তু আমরা কন্টিনিউ করতাম আগের বার। তো ইকুয়ালটা আমাদের ক্ষেত্রে আসলে খুব একটা ডিজাইরেবল না। এখন দেখেন, ইকুয়ালের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি ডেইলি, যে ডেইলি ইকুয়াল টু কারেন্ট কস্ট মাইনাস নিউ স্টেট কস্ট, তাহলে কত আসবে ডেইলির মানটা ইকুয়ালের ক্ষেত্রে? 0 আসবে। 0 আসবে। আচ্ছা, এখন তাহলে ই টু দি পাওয়ার ডেল ই, অর্থাৎ ই টু দি পাওয়ার 0 এর মান কত? স্যার 1। 1। তার মানে কি দাঁড়ালো আসলে? তার মানে এটাই দাঁড়ালো যে আমাদের যদি সমান হয় তাহলে উইথ 100% probability we shall move to that state। কিন্তু তাহলে কিছু হইলো এটা? তাহলে তো আসলে হইলো না। তাহলে তো আসলে ইকুয়াল এবং ছোট এই দুটাকে আমরা সমান কি দিলাম? আমরা ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে ফেললাম। বুঝা যাচ্ছে? ইয়েস স্যার। আপনারা এখানে -1 না নিয়ে চাইলে আপনারা 0.5 নিতে পারেন, তাহলে আপনাদের প্রবাবিলিটি আরেকটু বাড়বে, মানে 37% না হয়ে আরেকটু বেশি প্রবাবিলিটি হবে, ঠিক আছে? এটা আপনাদের ইচ্ছা, কিন্তু এখানে 0 করা যাবে না আর কি, মানে অবশ্যই 0 হচ্ছে ছোট কিছু এখানে নিতে হবে, অর্থাৎ -0.5 অথবা -1 এটা কিছু একটা নিতে হবে এখানে। বুঝতে বিষয়টা? ইয়েস স্যার। মানে সোজা কথা হচ্ছে যেন সবসময় না যায়, মানে এটা যেন অলওয়েজ সমান হলে অলওয়েজ যেন মুভ না করে, সেটাই হচ্ছে আসলে কথা। তো আসলে এখন আপনারা মনে হয় অলরেডি পুরোটাই বুঝে গেছেন অ্যালগরিদম, তো এটাই হচ্ছে আসলে করতে হবে, আর কিছু না। তার মানে হচ্ছে একটা ইফ স্টেটমেন্ট করতে হবে এখানে, ঠিক আছে? তো এই পুরো জিনিসটা এখানে আপনারা যদি দেখেন একদম স্টেপ বাই স্টেপ, আমি এতক্ষণ যা বললাম এটা এখানে সেটাই এখানে বলা আছে, এই যে প্রত্যেকটা জিনিস। হ্যাঁ, এখানে কিন্তু আমি আগেই বলছি যে আপনার যতক্ষণ পর্যন্ত গোল নোড রিচ না করেন ততক্ষণ পর্যন্ত এখানে আসলে আমাদের কোনো স্টাক হওয়ার সুযোগ নেই, কারণ আমরা আসলে ওই ফর লুপ যখন ঘোরাবো স্টেট জেনারেশনের সময়, তখন খারাপ স্টেট জেনারেট হয়ে গেলেও আমরা আসলে উইথ প্রবাবিলিটি সেখানে মুভ করবো, ঠিক আছে? তো আমি এতক্ষণ যে উদাহরণটা দিলাম আর কি, যে একটা স্টেট হচ্ছে 7, একটা হচ্ছে 10, তো এটা হচ্ছে ওয়ার্স। তো সেই ক্ষেত্রে আসলে কিভাবে মানে মানে একটা প্রবাবিলিটি কমে যায় সেখানে যাওয়ার, সেই জিনিসটা এখানে আসলে এক্সপ্লেন করা আছে। তো এটা আমি এতক্ষণ এগুলোই এতক্ষণ পড়েছি আসলে মুখে।
তো এটা আর বলছি না এখান থেকে। এবং হচ্ছে ডেল ইকুয়াল টু কেন -1 ধরেছি ইকুয়ালের ক্ষেত্রে, সেটাও এখানে বলা আছে। এগুলো এতক্ষণ আমি মুখে বলেছি আর কি, ঠিক আছে। আমি এখানে একটা বিষয়ে আবারও জোর দিচ্ছি, আবারও বলি, সেটা হচ্ছে এর আগের বার ডিস্ট্রিবিউশন অ্যাসেন্টে আমি কি করতাম, আমি সবগুলো স্টেট এক এক করে জেনারেট করতাম এবং ওদের মধ্যে যে বেস্ট তাকে আমি নিতাম। কিন্তু এখানে কিন্তু সেই বিষয়টা না। এখানে আমরা একটা করে স্টেট জেনারেশন করব, করে যে তিনটা কন্ডিশন আমি দিয়েছি এখানে, যে তিনটা কন্ডিশন আমি এখানে দিয়েছি, এই যে একটা, দুইটা, তিনটা, এই তিনটা কন্ডিশন আমি চেক করব, ঠিক আছে। চেক করে ওখানে হয় মুভ করব, না হয় মুভ করব না। যদি মুভ করে ফেলি তাহলে তো মুভ করেই ফেললাম, আবার শুরু করবো নতুন করে, ওই নতুন স্টেট থেকে আবার শুরু করব। আর যদি মুভ না করি তাহলে কি করব, তাহলে আবারও পরের যে স্টেটটা সেটা আবার জেনারেট করবো। বুঝা যাচ্ছে বিষয়টা? বললাম Yes, sir. এইটা একটু মনে রাখবেন জাস্ট, যে এখানে বেস্টে কিছু নাই, আমাদের বেস্ট স্টেটের কোনো দরকার নেই আমাদের। আমরা প্রত্যেকটা স্টেট একটা করে জেনারেট করবো আর চেক করবো প্রত্যেকবার এই তিনটে কন্ডিশন। তো সেই সাথে আসলে আমার সিমিউলেটর লিঙ্ক শেষ। আর একটা বিষয় আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের সিমিউ কোডে আসলে তেমন কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র এই স্টেট জেনারেশন যে ফাংশনটা আছে এখানেই আসলে আপনাদের যত যাবতীয় চেঞ্জগুলো আসবে, তাই না। কারণ এখানে আসলে আপনারা এই একটা করে সোয়াপিং করে স্টেট জেনারেশন করবেন, করে ওই যে তিনটে কন্ডিশন আমি বলেছি ওই তিনটে কন্ডিশন আপনারা চেক করবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমার আসলে পড়ানো কিন্তু সেই সাথে পুরোপুরি সমাপ্ত, দি এন্ড। এখন আপনাদের যদি কোনো কোয়েরি থাকে এখানে কোনো বিষয়ে, নেক্সট অফারে আমাকে করতে পারেন। স্যার স্টাক হবে না কেন সিমুলেটেড অ্যানিলিং এ? আচ্ছা, একটা বিষয় যেটা হতে পারে যে আপনার কোশ্চেনটা ভ্যালিড, আমি একটু এটাকে বুঝবো নাকি বুঝতে পারি, এটা মনে হয় এখন সবাই তো মনে হচ্ছে। ধরেন আমার কারেন্ট স্টেট যেটা আছে সেখান থেকে মনে করেন মোট 6টা স্টেট জেনারেশন হয়, ঠিক আছে। 1 2 3 4 5 6। আচ্ছা, আমি ধরলাম যে আমার এই 6টা স্টেট এদের মধ্যে কোনোটাই কি এর চেয়ে ভালো না, কোনোটাই এর চেয়ে ভালো না মনে করেন, ঠিক আছে। আচ্ছা, ভালো না ভালো হইলো, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে 1 নম্বরে গিয়ে আমি কি করবো, ওই যে মুভ অন নট ওই ফাংশনটা আমি ইউজ করবো। মনে করেন যে 1 নম্বরে আমি পৌঁছাতে পারলাম না, 2 নম্বরে ইউজ করবো, 3 নম্বরেও করবো, 4 নম্বরেও করবো। মনে করেন 5 নম্বরে গিয়ে দেখলাম যে হ্যাঁ যাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আমি কি করবো, সেক্ষেত্রে আরামসে এখানে চলে যাব। বুঝা যাচ্ছে কি বললাম? আচ্ছা, Yes, sir. এখন আপনি বলতে পারেন যে যদি এমন হয় যে সবগুলোতেই যদি স্টাক হয়, মানে মনে করেন যে সবগুলোতেই আমার মুভ অন নট ফাংশনটা ফলস রিটার্ন করলো, করতে পারে, তাই না? এটা কি অসম্ভব কিছু? হতে পারে। এটা কিন্তু অসম্ভব কিছু না, করতে পারে, কারণ যেহেতু এটা প্রবাবিলিস্টিক। তো সেটা আসলে আপনাদের হ্যান্ডেল না করলেও চলবে, আমি সেটা হ্যান্ডেল করতে বলতেছি না। তো এটা হ্যান্ডেল করার খুব সহজ একটা উপায় হচ্ছে একটা হোয়াইল ওয়ান লুপ ইউজ করা, তাই না? মানে যদি এমন হয় যে যদি এমন হয় যে সবগুলোই ফলস আসছে, তাহলে আমরা আবারও প্রথম থেকে শুরু করবো আবারও। বোঝা যাচ্ছে? Yes, কারণ sir. কারণ একবার না একবার ট্রু আসবেই, একবার না একবার ট্রু আসবেই একটার জন্য, ক্লিয়ার বিষয়টা? Yes, sir. তবে এটা আপনাদের করতে হবে না, এটা আপনারা চাইলে করেন, না চাইলে করার কোনো দরকার নেই। আচ্ছা, তো আর কোনো কোয়েরি? স্যার সিমুলেটেড অ্যানিলিং কি বেশি টাইম কমপ্লেক্সিটি নেয়? টাইম কমপ্লেক্সিটি বেশি নেয় কি, এটা আসলে প্রবলেম স্পেসিফিক। কারণ হচ্ছে কোনো প্রবলেম আছে যেগুলোতে আসলে নর্মালি মানে একটা কারেন্ট স্টেট থেকে যখনই আমরা নতুন স্টেট জেনারেট করি দেখা যায় কস্ট আসলে কমই পাওয়া যায়। মানে মনে করেন যে এখানে এই ক্ষেত্রে যদি আসি এগুলো বসে দিই, মনে করেন আপনার মানে ইনিশিয়াল যে স্টেট সেটা মনে করেন অবস্থা আসলে খুবই খারাপ। যেমন আমি একটা উদাহরণ দিই, রুটিন কনফ্লিক্ট। আপনাদের রুটিনের একটা উদাহরণ দিয়েছিলাম আমরা শুরুতে,
হিল ক্লাইম্বিং পড়ানোর সময় যে আপনাদের ক্লাস রুটিনের কনফ্লিক্ট দূর করতে হবে। তো মনে করেন যে ইউআইয়ের যে পুরো রুটিন, মানে ফুল যে রুটিন, টিচারদের কে কোন সময় কোন ক্লাস নেবে, কোন স্টুডেন্টের কোন সময় কোন ক্লাস হবে, এগুলা। তো এই রুটিনের কনফ্লিক্ট দূর করতে হবে আপনাকে, মনে করেন। তো ইনিশিয়ালি কিন্তু এই রুটিনটা থাকবে হচ্ছে খুবই হজবরল, সবার সাথে সবার কনফ্লিক্ট আছে, কোনো ঠিক ঠিকানা নাই, কিছু এরকম থাকবে। তো সেক্ষেত্রে দেখবেন যখনই আপনি নতুন কোনো স্টেট জেনারেশন করবেন, প্রথম একটা বা দুটার মধ্যে আপনি কি পেয়ে যাবেন? আপনি বেটার একটা স্টেট পেয়ে যাবেন, তাই না? বেটার স্টেট আপনি পেয়ে যাবেন। তো এই জন্য দেখা যাবে যে ডিস্ট্রিবিউশন অ্যাসেন্টে আসলে কি হয়, আমার সবগুলো স্টেট জেনারেট করতে হয় না আগে, আমার সবগুলো স্টেট আগে জেনারেট করতে হয়, করে তার মধ্যে বেসটাকে নিতে হয় আমাদের। কিন্তু এখানে যেহেতু সেই বিষয়টা নেই, এখানে যেহেতু আমি চাইলে মানে মাঝখানের কোনো একটা স্টেট জেনারেশনের সময় আমি চলে যেতে পারি সেখানে, সেহেতু এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে সিমুলেটরি রানিং ফাস্টার। কিন্তু আমরা যখন অ্যারে সর্টিং যখন করছি, যদি অ্যারের সাইজ খুব বেশি বড় না হয়, মানে মনে করেন একটা অ্যারের সাইজ হচ্ছে 1000 সাইজের একটা অ্যারে, এবং সেটা হচ্ছে একদম হজবরল অবস্থা, যদি এরকম বড় অ্যারে না হয়, যদি মনে করেন 10-20 সাইজের অ্যারে হয়, তাহলে অবশ্যই সিমুলেটরি রানিং ইজ স্লোয়ার। কারণ হচ্ছে অনেকেই যে আসবে যেখানে হচ্ছে আসলে আমাদের মানে কোনোটাই বেটার হবে না, এবং আলটিমেটলি মুভ অর নট ফাংশনে আমাকে আলটিমেটলি যেতে হবে। বুঝা যাচ্ছে? ইয়েস স্যার। আরেকটা বিষয় হচ্ছে যে এস্টিমেশন অ্যাসেন্টটা আসলে আটকে যায়, তাই না? এস্টিমেশন অ্যাসেন্টটা যদি একবার আটকে যায় তাহলে সে আর সামনের দিকে আগাবে না। কিন্তু সিমুলেটরি লিঙ্কটা আটকে গেলেও সামনের দিকে কিন্তু আগানোর ট্রাই করে। হ্যাঁ, তো তো in terms of that, simultaneous annealing is slower because simultaneous annealing will not actually give up. It will try to conquer and it will try to reach the goal state in spite of getting stuck. ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কোনো কোয়েরি আছে কোনো বিষয়ে? আচ্ছা, এখন আমি একটু বলি, সেটা হচ্ছে আপনাদের তো নেক্সট সাবমিশন আছে একটা। এখন আমার কথা হচ্ছে আমাদের কিন্তু সব কিন্তু শেষ, টপিক পুরোপুরি 100% কভার্ড। আর মানে যেহেতু আসলে এবার ক্লাস মনে হয় একটা বা দুটা মনে হয় বেশি পাচ্ছি আমরা, হচ্ছে ওই আজকে ক্লাস নাম্বার কত একটু দেখি কারণ স্যার একটা ক্লাস মনে হয়। হ্যাঁ, আজকে হচ্ছে ক্লাস নাম্বার 11। তার মানে হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে ক্লাস নাম্বার 12, এবং নেক্সট ক্লাসে আমাদের শেষ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু মোস্ট প্রবলি আমাদের আরো একটা ক্লাস পাওয়া যাবে নাকি? একটা বা জি দুইটা? স্যার, একটা পাওয়া যাবে স্যার। হ্যাঁ, তো আমাদের আসলে ওই ক্লাসে পড়ানোর তেমন কিছু নাই। তো আপনারা কি মানে কোনো পার্টিকুলার টপিক নিয়ে ডিসকাশন করতে চান ওই ক্লাসে? মানে দেখেন, পরের ক্লাসেও কিন্তু আমাদের পড়ানোর টপিক বেসিক্যালি নাই আসলে। হ্যাঁ, আমি চিন্তা করতেছি যে হচ্ছে লাস্ট ক্লাস যেটা আছে সেখানে হচ্ছে সবাইকে না ডেকে, বরং ওই যে কয়েকজনের দেখা যাচ্ছে যে ভাইভা টাইভা বাকি আছে, বা হচ্ছে আমি তো চেক করবো, এই দুটো অফারেন্স চেক করি নেই এখনো, এই স্টার সার্চ আর হিল ক্লাইম্বিং সার্চ। তো এগুলোর যাদের আর কি ভাইভা টাইভা নেওয়ার প্রয়োজন পড়ে, যে 2-1 জনের বা 3-4 জনের, ওদের জাস্ট ভাইভা নিবো হয়তো বা নেক্সট ক্লাসে, পরের ক্লাসে। কিন্তু পরবর্তী যে ক্লাসটা মানে হচ্ছে ক্লাস নাম্বার 12, মানে হচ্ছে নেক্সট দিনের যে ক্লাসটা, সেখানে আপনারা কি করতে চান? মানে কোন টপিক নিয়ে কি আলোচনা করবো, কোনো স্পেশাল টপিক নিয়ে? কারণ আমাদের কিন্তু বেসিক্যালি সিলেবাস পুরোপুরি শেষ। স্যার যদি কারো কোনো সমস্যা থাকে স্যার, সে তাহলে নেক্সট ক্লাসে যদি জানায় তাহলে পরবর্তী ক্লাসে স্যার ওইটা করা যেতে পারে স্যার। হ্যাঁ, কিন্তু সমস্যা থাকবে কি নিয়ে, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। কারণ আপনাদের তো অলরেডি হচ্ছে সাবমিশন তো হয়েই যাবে এর মধ্যে। স্যার, হাউ অ্যাবাউট আমরা পুরো নেক্সট ক্লাসটা পুরো একটা ক্লাস জাস্ট রিসার্চের পিছনে একটু টাইম স্পেন্ড করি, ফর এক্সাম্পল রিসার্চ টপিকস, রিসার্চ পেপার নিয়ে
since Kala AI need to say some of them may have interest to go into this line. হ্যাঁ, সেটা করা যেতে পারে। তো ঠিক আছে, আমরা তাহলে নেক্সট ক্লাসটাকে ডিসকাশন ক্লাস হিসেবে রাখি আর কি, কারণ আমাদের টপিক যেহেতু শেষ। Sir, offline- হ্যাঁ বলেন। স্যার অফলাইন 4 এর মার্কস কবে দেওয়া হবে? এটা ইনশাল্লাহ আপনাদের অফলাইন 5 এর যে সাবমিশন আর হচ্ছে নেক্সট সপ্তাহে আর কি, তার আগেই দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা আসলে এভালুয়েশন করতে আমার খুবই কষ্ট লাগে, বুঝছেন? মানে আমার জানি না, আমার ইচ্ছা করে না হচ্ছে এভালুয়েশন করতে। মানে আমি বারবার খালি যাই আমার ফোল্ডারের দিকে যেখানে সবগুলো আছে স্ক্রিপ্ট, তারপর মনে হয় কি থাক পরে করবো আবার। মানে আমার একদম অলসতা লাগে এই কাজটা করতে, যে কোনো ধরনের ইভ্যালুয়েশন। আমাদের পড়ালেখা করতে এরকম কারণ আমি যখনই দেখি যে হচ্ছে আমাদের দেন আমরা করে স্যার যে 30টা 35টা স্ক্রিপ্ট যখনই আমি দেখি আমার সামনে, হ্যাঁ তখনই আমার মাথা ঘুরে। স্যার আমরা করে দেই স্যার না ওটা তো সম্ভব ছিল, হ্যাঁ। মনে করেন যে বাংলাদেশের লোকজন যদি 100% অনেস্ট হইতো, তাহলে আমি ওটাই বলতাম যে ঠিক আছে আপনারা এভালুয়েশন করে মার্কস বসায় দেন। না স্যার এরকম আর কি একজনেরটা আরেকজন করবে, এক না। সেকশনেরটা অন্য সেকশন স্যার। আমার ফ্রেন্ড আছে না, বুঝলেন না, ফ্রেন্ড আছে তো। জি স্যার। আচ্ছা যান শুরু করি। তানভীর হোসেন, প্রেজেন্ট স্যার। কামরুজ্জামান লিয়েন, Yes, sir. তানভীরুল আলম, ফারা ফারজানা, ইফাত হক, কৌশিক দেবদাস, স্যার অনলাইনে আছে মনে হয়। আচ্ছা, আর তারপর হচ্ছে ইফতেখার হায়দার, প্রেজেন্ট স্যার। আবু সাজ্জাদ, নিবিরুজ্জামান, সালমান সাকিব, তারিক আহমেদ, শফিউল হক, আশরাফুল আলম, Yes, sir. আব্দুল্লাহ নোমান, মেহেদি হাসান, Yes, sir. রকিবুল ইসলাম, Yes, sir. আসিফ মাহবুব, ইরফানুল প্রেজেন্ট হক, স্যার। প্রেজেন্ট না, ঠিক আছে দিয়েছি। ইরফানুল হক, Present, sir. মহিউদ্দিন আহমেদ, মহিউদ্দিন আহমেদ মনে হয় আসেন নাই না। তারপর হচ্ছে এনামুল হাসান, Yes, sir. কামিলউদ্দিন বিশ্বাস, নাভেরি হোসেন, স্যার আয়েশা সিদ্দিকা। আয়শা সিদ্দিকা তো এখনো আসেনি মনে হয়, আসছে নাকি? না এখনো আসেনি। রকিবুল ইসলাম, Yes, sir. ফাহিম হক, হাবিবুর রহমান, প্রেজেন্ট স্যার। আজিজুল হাকিম, Present, sir. জাহাদুল ইসলাম, Present, sir. সাব্বির সরকার, Yes, sir. ফাহাদ আল রাফি, Present, sir. পান্ত পোদ্দার, প্রেজেন্ট স্যার। আয়শা সিদ্দিকা তো অলরেডি প্রেজেন্ট দিয়েছেন, জহরুল ইসলাম, প্রেজেন্ট প্লিজ। সামিউল ইসলাম, শফিকুল ইসলাম, ইয়েস স্যার। শাফাত খান, আচ্ছা জেমস তো আসছে। আমার নেটের সমস্যা কারণে প্রেজেন্টের স্যার দিতে পারিনি স্যার। হ্যাঁ বলেন আপনার আইডিটা। আবু সাজ্জাদ অঙ্কন। আচ্ছা পেয়েছি। স্যার তারিক আহমেদ ও ছিল স্যার, ওর নেটে মনে হয় সমস্যা হয়েছে স্যার, ও ফোন দিয়ে জানাইছে স্যার। মানে ঠিক আছে পেয়েছি। ওকে, আর কেউ? তো ঠিক আছে, যদি কারো কোনো সমস্যা না থাকে আর কি, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতে পারি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।